আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের 5 নাম্বার পার্ট। তো যারা এখনো 4, 3, 2, 1 দেখেননি দেখে আসুন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। আজ প্রেজেন্টেশন ভালোই হয়েছে আলোর। আধার স্যার প্রশংসা না করলেও অন্যান্য স্যাররা করেছে, তাই সে খুব খুশি। বন্ধু মহলের সাথে ক্যান্টিন থেকে হালকা পাতলা খাবার খেয়ে ক্যাম্পাসে এসে বসে পড়েছে সবাই। এখন টিফিন টাইম, তারপর ল্যাব ক্লাস রয়েছে। নির্ঝর একজন সিনিয়রের কাছ থেকে একটা গিটার নিয়ে এলো। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, নে দোস্ত, একটা গান শোনা, বহুদিন হয়ে গেল তোর গান শুনি না। নির্ঝরের সাথে বাকিরাও ছাই জানিয়ে আলোকে বলে গান গাইতে। যেহেতু এখন ফ্রি টাইম, তাই কারো কোনো কথা অসুবিধা হওয়ার প্রশ্নই ওঠে না। আলো কিছুক্ষণ থ মেরে বসে থেকে নির্ঝরের হাত থেকে গিটার নিয়ে সবুজ ঘাসের উপর বসে পড়ল। আর তার আশেপাশে গোল হয়ে বসে পড়ল বন্ধু মহলে 5 জন সদস্য। আলো মুচকে হেসে চোখ বুজে লম্বা শ্বাস নিল। এত বড় গিটারের টুংটাং শব্দ তুলে তার মায়াবী চিকন কণ্ঠে গুনগুন করে গিয়ে উঠল, মাধবী লতা আমি, আমি কানানবালা, তোমার গানের সুর আমি, আমি গলার মালা, দিঘির জলে রোদ আমি সাতের বেলা, মাধবী লতা আমি কানানবালা, তোমার গানের সুর আমি গলার মালা, নীল আকাশের সূর্য আমি জ্যোৎস্নার আলো, তোমার সাধ্যের প্রদীপ আমি, তাই আমায় বাসো ভালো। ইগনোর দিস সং। সকলে গানের মাঝে ডুবে রয়েছে। আশেপাশে স্টুডেন্ট অনেকে এসে তাদের সাথে বসেছে, কারণ তারা এই মিষ্টি কণ্ঠের সুরের সাথে বেশ পরিচিত। সবাই যখন মুগ্ধতার সাথে আলোর গান উপভোগ করছিল, তখন অদূর থেকে কেউ একজন নিজের মনে অপুরন্ত সুরে বলে উঠল, তোমার কণ্ঠ শ্রেত কাঠি, শ্যামা পাখির মায়াবী সুর। এ কি আপু, তুমি কাঁদছো কেন? আলো এসেছিল ওয়াশরুমে শাড়ি ঠিক করতে, তখন দেখলো জ্যোতি মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হঠাৎ করে মেয়েটাকে কাঁদতে দেখে আলো হোঁচকুচিয়ে যায়। তড়িঘড়ি করে এগিয়ে এসে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে। জ্যোতি কান্না থামিয়ে চোখের পানি মুছে ধীর কণ্ঠে বলল, কেন কাঁদছিস সেটা তোমার না জানলেও চলবে। আমরা যদি কারোর সাথে মনের কষ্ট শেয়ার করি, তাহলে মনটা হালকা হয়। আমি আপনার ছোট বোনের মতো আপু, আপনি চাইলে আমাকে বলতে পারেন। জ্যোতি নাক টেনে বলল, আমার কষ্টের কারণটা তুমি আলো। এ কথা শুনে আলো হতভম্ব হয়ে গেল। হতবাক কণ্ঠে বলল, আমি কি করেছি? তুমি যদি আমাদের মাঝে না আসতে, তাহলে আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে যেতাম। আলো চমকে উঠল, এই মেয়েটা কিসব বলছে? সে আবার এদের মধ্যে কখন কিভাবে এলো? জ্যোতি পাশে ফিরে আলোর বিস্মিত চেহারার দিকে তাকিয়ে থেকে বলল, আমিও আদার ভাইকে একে অপরকে খুবই ভালোবাসি। আমাদের তো বিয়েটাও ঠিক হয়েছিল, কিন্তু মাঝখান থেকে হুট করে দাদাজান আপত্তি করে এই বিয়েটা নিয়ে। ওনার হয়তো আমাকে পছন্দ ছিল না, তাই তিনি এমনটা করেছেন। আদার ভাই ওনাকে বারবার রিকোয়েস্ট করেছিল আমি বর্ণিত অন্য কারোর সাথে যেন বিয়ে না দেয়, কিন্তু দাদাজান উল্টো অসুস্থতার সুযোগ নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে। আর আদার ভাই এক পর্যায়ে এসে এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু ওনার একটু মত ছিল না, তার জন্য বিয়ের আগে সামান্য হবু বউয়ের মুখটাও দেখার প্রয়োজন মনে করেননি। এমনকি উনি এখনও আমাকে চান, আর আমি ওনাকে চাই। কিন্তু দাদাজানের জন্য ওনার হাত পা বাঁধা। এখন তুমি বলো আমি কি করব? কথাগুলো শুনে আলোর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে জ্যোতি আপু আধারের স্যারের গার্লফ্রেন্ড? ও মাই গড, সে এতদিন জানতো হয়তো আধার স্যার সিঙ্গেল, কিন্তু এখন এসব কি শুনছেন? তাহলে কি এটার জন্যই তাকে মেনে নেননি? অবশ্য দুইজনে তো একে অপরকে পছন্দ করে না, তবুও সে এটা কখনো ভাবতে পারেনি আধার স্যারের ভালোবাসার মানুষ জ্যোতি আপু। আই নো তুমি এসব কিছুই জানো না, আর আমি এটাও জানি তুমি ওনাকে তেমন পছন্দ করো না। তাহলে কেন রয়েছে এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মধ্যে? আধার ভাই তোমাকে নয়, উনি আমাকে ভালোবাসে। আমি ওনার একমাত্র ভালোবাসার মানুষ। এই দেখো আমার হাতে ওনার দেওয়া রিং, আমাদের ভালোবাসার স্মৃতি। যদি বাম হাত মেলে দেখায়। আলো শূন্য চোখে তাকিয়ে দেখলো হাতের অনামিকা আঙ্গুলের মাঝে একটি ডায়মন্ডের রিং চকচক করছে। এটা দেখে কি তার খারাপ লাগছে? হয়তো, তবে সেটা শুধু জ্যোতি আপুর ও আধার স্যারের জন্য। দুটো মানুষ একে অপরকে ভালোবেসেও পেল না, মাঝখান থেকে তাদের বিচ্ছেদের কারণ তাকেই হতে হলো। কিন্তু এখানে তারই বা দোষ কোথায়? সে তো এসব কিছুই জানতো না। যদি জানতো তাহলে কখনো এই বিয়েটা করতো না। কেন জানি নিজের উপর ভীষণ রাগ হলো মেয়েটার। সে যদি তাড়াহুড়ো না করতো, তাহলে এই দিনটা দেখতে হতো না। সে না হয় কিছু জানতো না, কিন্তু দাদাজান ওই মানুষ তো সব জানে। তাহলে কেন এমন করলো? শুধু কি তাকে নাতিব করার জন্য? সে কোনো মতে নিজেকে সামলিয়ে ধীর কণ্ঠে বলল, আমি আপনাকে কি বলবো বুঝতে পারছি না। এমন কিছু ঘটনা রয়েছে সেটা আমার ধারণার বাইরে ছিল। তবে আপনি নিশ্চিন্ত থাকুন, আদার্সের খুব তাড়াতাড়ি আপনার হবে। কারণ আমি কখনোই চাইবো না আমার জন্য দুটো মানুষের ভালোবাসা অপূর্ণ থাক। জ্যোতির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে চট করে আলোকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আলো। আমার বিশ্বাস ছিল তুমি আমাদের সম্পর্ক মেনে নিবে।
দিন শেষে তুমি একজন মেয়ে। যেভাবে আমার কষ্ট কিভাবে না বুঝতে বলো। সবচেয়ে বড় কথা আধার ভাই তোমাকে না, আমাকে ভালোবাসে, যাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা। অজান্তে আলোর বুক চেয়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। ভাবলেশীন ভাবি বলল, দোয়া করি আপনাদের দুজনের ভালোবাসা যেন পূর্ণতা পায়। আধার রাতে তিথি চট্টগ্রাম রেখে সকালে ফিরে এসেছে। বোনের যাবতীয় যা যা প্রয়োজন ছিল সব কিছু কিনে দিয়েছে। বাড়িতে ফিরে এসে রুমে প্রবেশ করতে কপাল কুঁচকে গেল। বিছানায় এলোমেলোভাবে আলো শুয়ে আছে। লম্বা লম্বা খোলা চুলগুলো চাদরের সাথে লেপ্টে রয়েছে। মেয়েটা বালিশের পাশে মাথা রেখে ওঠ ফুলসুলে ওগাচ্ছে। মাঝে মধ্যে মাথা এদিক ওদিক করতে করতে বিড়বিড় করে বলছে। ফর্সা চেহারা মলিন ও রক্তিম হয়ে আছে। আধার এগিয়ে এসে কিছু একটা ভেবে আলোর কপালে হাত রাখতেই চমকে উঠল। জ্বলে পড়ে যাচ্ছে মেয়েটার শরীর। রাতেই তো সুস্থ হয়ে গিয়েছিল, তাহলে হঠাৎ করে এত জ্বর আসার কি মানে ঠিক বুঝে উঠতে পারলো না। আধার সরে আসার সময় তার নজর গেল মেয়েটার বাম গালের দিকে। ফর্সা গালে 4 আঙ্গুলে আবছা দাগ ফুটে আছে। এটা দেখে কপাল মাঝে চোট বড়ে ভাঁজ পড়ল। ভালো করে লক্ষ্য করে দেখে মেয়েটা অজানা ব্যথায় ছটফট করছে। সে আর দূরে সরে গেল না, বরং কাছে এসে হালকা ঝুঁকে এক গাল হাত রেখে আস্তে আস্তে ডেকে উঠল, এই আমার কথা শুনতে পাচ্ছ? ছেলের ডাকে আলো পিট পিট করে তাকায়। চোখের সামনে খুব চেনা কখনো সুন্দর চেহারা ভেসে উঠতেই তার লালচে চোখ জোড়া ছলছল করে উঠল। আধার আলোকে তোলার চেষ্টা করলো। মেয়েটি ওঠফুট সুরে বলল, ব্যথা, কোমরে অনেক ব্যথা। কোমরে কি হয়েছে? আলো কিছুক্ষণ চুপ থেকে বলল, রাতে পড়ে গেছিলাম সিঁড়ি থেকে। এই কথা শুনে আধার চোট করে আলোর শরীর থেকে কমফোর্ট সরিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখে ডান পায়ের হাঁটুতে ব্যান্ডেজ করা। সে ফুস করে শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, সবসময় অঘটন না ঘটালে কি চলে না তোমার? আলো কিছু না বলে আধো আধো চোখে চেয়ে থাকলো। আধার কিছুক্ষণ চুপ থেকে হুট করে মেয়েটার পাজাকুলে তুলে নিল। তারপর ওয়াশরুমে চলে গেল। নিজে ও আলোকে ফ্রেশ করে বেরিয়ে এলো। নরম বিছানায় সাবধানে আধশোয়া করে শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফিরে এলো কয়েক মিনিটের পর। হাতে খাবারের প্লেট। আলোকে নিজের হাতে নাস্তা করিয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিল। তারপর মেয়েটার বাম গালে মলম লাগিয়ে দিয়ে কপালে চোলপট্টি দিতে থাকে। আপনি নিশ্চয়ই ভীষণ টায়ার্ড, আমার সেবা না করে একটু রেস্ট নিন, আমি ঠিক আছি। আলো বিড়বিড় করে কথাগুলো বলে আধার চুপচাপ নিজের কাজ করতে করতে ধীর কণ্ঠে বলল, তোমার বাবাকে কথা দিয়েছিলাম তার মেয়ের খেয়াল রাখবো। ধরে নাও আমি আমার নিজের দায়িত্ব কর্তব্য পালন করছি। আমাকে খুব ঘৃণা করেন তাই না স্যার? ঘৃণা নয়, জাস্ট তোমাকে পছন্দ করি না। আলো ফিচেল হেসে বলল, আমিও আপনাকে পছন্দ করি না, বিশেষ করে আপনার রুড বিহেভিয়ারকে। মাঝে মধ্যে ইচ্ছে করে এক ধাক্কায় আপনাকে ভার্সিটির ছাদ থেকে ফেলে দিই, তাহলে হয়তো একটু ভালো লাগতো। আমাকে ফেলতে গিয়ে নিজে কোমর ভেঙে নিয়ে বসে আছো মিস কালো। নামটা শুনে আলো চোখ মুখ কুঁচকে বলল, আমি দেখতে যথেষ্ট সুন্দর স্যার, তবু আপনি বারবার আমাকে কালো কালো বলেন কেন? আধার মানে অন্ধকার, আর অন্ধকার মানেই কালো, এবং আলো কালো পারফেক্ট জুটি। তাই এই নামটা তোমার সাথে একদম মিলে যায়। স্যারের লজিক বুঝতে পারলো না আলো। এ কেমন ব্যাখ্যা? সব মাথার উপর দিয়ে গেল। তবে সে বেশি মাথা না ঘামিয়ে চোখ দুটো বুঝে বিড়বিড় করে বলল, বদদোয়া দিলাম আপনার কপালে কখনো সুন্দরী বউ জুটবে না। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। আলো ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর আধার রুমে লাইট নিভিয়ে বাহিরে গেল। রাতে এখানে কি হয়েছে দাদা জান? সুবাহান খান বাগানে এসে হাঁটাহাঁটি করছিল আর গম্ভীর মুখে কিছু একটা ভাবছিলেন। তখন আধার এসে উপরোক্ত প্রশ্নটি করে, নাত বউ ঠিক আছে? জ্বর এসেছিল, ওষুধ খেয়ে ঘুমিয়েছে। সুবাহান খান আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। কিছু বলতে গিয়ে থেমে যান। আধার পুনরায় বলল, মেয়েটার গায়ে হাতকে তুলেছে? সুবাহান খান চুপ করে থেকে ধীর কণ্ঠে বলল, জ্যোতি। আধারে কপাল কুঁচকে গেল। কেন? ভার্সিটি থেকে ফেরার পর খেয়াল করেছিলাম নাতি বউ মন খারাপ, সবসময় অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল। আমার সাথে খুব একটা কথা বলেনি। জিজ্ঞেস করার পর জানায় সে আমার উপর ভীষণ অভিমান করে আছে আর এইবার ছেড়ে চলে যেতে চাচ্ছিল। ভেবেছিলাম তুমি কিছু বলেছ, তাই এমন করেছে। তিথিকে নিয়ে তুমি চলে যাওয়ার পর খেতে আসেনি মেয়েটা। বুঝলাম বিষয়টা খুব জটিল, তাই আমি নিজেই গেলাম কথা বলার জন্য। রুমে না পেয়ে ছাদে খোঁজ করলাম। মেয়েটা মন মরা হয়ে একা একা অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। অনেক জোরাজুরি করার পরও শুধু আমাকে বলেছিল, সব কিছু জেনে শুনে দুই ভালোবাসা মানুষকে আলাদা করে দিয়ে মাঝখানে আমাকে নিয়ে এলো না পারতেন দাদা যান। এটা শোনার পর আশ্চর্য হয়ে যায়। মূল কারণ জিজ্ঞেস করার ফল বলে, যদিও তুমি একে অপরকে ভালোবাসো, ওই মেয়েটা নাকি তোমার গার্লফ্রেন্ড। তোমাদের এঙ্গেজমেন্ট থেকে শুরু করে বিয়েটাও ঠিক হয়েছিল, কিন্তু মাঝখান থেকে আমি বেঁকে বসি আর তোমাকে অসুস্থতার দোহাই দিয়ে আলোর সাথে বিয়ে দেই। এসব শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। হ্যাঁ মানছি তোমারও জ্যোতির বিয়ের কথা চলছিল, কিন্তু সেটা একান্তই ছোট বৌমা ও তার বোনের সিদ্ধান্ত ছিল। তুমি এটা জানার পর সাফ সাফ জানিয়ে দিয়েছিলে জ্যোতিকে বিয়ে করতে পারবে না।
তখন এটা নিয়ে ছোট বৌমা ঝামেলা করলেও পরবর্তীতে শান্ত হয়। আর এই বিয়ের ব্যাপারটা বছরখানেক আগে শেষ হয়েছিল, কিন্তু হঠাৎ করে গতকাল রাতে নাতি বউয়ের মুখে এমন কথা শুনে চমকে উঠি। এতপর সুবহান খান আধারকে সব কিছু বলে দিল। ভার্সিটি থাকাকালীন জ্যোতি আলোকে ঠিক কি কি বলেছে ব্রেন ওয়াশ করেছিল, সব কিছু শুনে বিস্ময় হয়ে গেল আধার। তার জীবনে কখনোই কোনো নারী ছিল না, আর না সে ভালোবাসায় বিশ্বাসী। বলতে গেলে সে ভালোবাসা নামক শব্দকে ভয় পায়। এর পিছনে তার অতীত জড়িয়ে আছে। আদার শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সবটা শোনার পর তোমারও জ্যোতির বিষয়ে পরিষ্কার করে বলি। একই সাথে জ্যোতির উপর ভীষণ রাগ হচ্ছিল। মেয়েটা ইচ্ছে করে নাতি বউকে মিথ্যা কথা বলেছে যেন তোমাকে ছেড়ে যায়, আর বেকুব মেয়েটা ওই শয়তান মেয়ের কথা শুনে বিশ্বাস করে নিয়েছে। তারপর আর কি, নাতি বউয়ের সমস্ত ভুল ধারণা ভেঙে দিলাম। মেয়েটা আসল সত্য জেনে প্রচুর অবাক হয়। সে সময় জ্যোতি বাড়িতে ছিল না, বাইরে গিয়েছিল ঘোরাঘুরি করতে। পরিস্থিতি স্বাভাবিক হতেই মেয়েটা নিয়ে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। হঠাৎই মাঝরাতে আলো, জ্যোতির চিৎকার, চেঁচামেচি আওয়াজে আমিও ছোট বৌমা রুম থেকে বের হই। দোতলায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে থেকে দুজনে মিলে ঝগড়া করছিল। ফ্ল্যাশব্যাক। আজ বাহির থেকে অনেকটা রাত করে ফিরে আসে জ্যোতি। অনেকদিন পর এখানকার বন্ধু মহলের সাথে আড্ডা দিয়েছে। আদার বাড়িতে থাকাকালীন সে রাতে বের হতে পারে না, কারণ মানুষটা এসব মোটেও পছন্দ করে না। যত ঘোরাঘুরি করার সব দিনে, কিন্তু রাতের বেলা একা একা বের হওয়া পছন্দ করে না। তিথিকেও কখনো একা ছাড়েনি। মানুষটার চোখে ভালো মেয়ে হয়ে থাকার সর্বদা চেষ্টা করে এসেছে। এমনকি ওই লোকটার জন্য নিজের লাইফস্টাইল পাল্টে একদম ভদ্র মেয়ের মতো রূপান্তরিত হয়েছে। অথচ মানুষটা তার দিকে ফিরেও তাকায় না। এইসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল জ্যোতি। চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় খেয়াল করলো আলো দু হাত বুকে ভাঁজ করে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? জ্যোতির কথার প্রতি উত্তরে আলো বলল, কেন? আমার জায়গায় আদার্সেরকে বুঝি আশা করছিলেন? ইউ আর রাইট, আমি আমার প্রিয় মানুষটিকে মিস করছিলাম। আলো তাচ্ছিল্য সুরে বলল, হয়েছে আপু, আর মিথ্যা নাটক করতে হবে না, আমি সব কিছু জেনে গিয়েছি। জ্যোতি বলল, মানে এটাই যে আদার্সের আপনাকে মোটেও ভালোবাসে না। শুধু আপনাকে কেন, উনি কোনো মেয়েকেই লাভ করে না। আপনি ওনাকে পাওয়ার জন্য মিথ্যা কথা বলেছেন আমাকে। সব কিছু শুনে আমি যেন ওনার জীবন থেকে চলে যাই, তখন আপনি আসতেন, রাইট? বাট আফসোস, সেটা আর হচ্ছে না। আদার্সের না চাওয়ায় অবধি আমি এই বাড়ি থেকে এক পাও নড়ব না, আর না আপনাকে ওনার লাইফে আসতে দেব। চলবে গাইস, গল্পটি কেমন হচ্ছে সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের ভালো রেসপন্স পেলে খুব শীঘ্রই গল্পটি শেষ করে দেবে এবং বেশি করে পাঠ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।